প্রথম টপিকটি হচ্ছে মেশিন সাইকেল। হোয়াট ইজ মেশিন সাইকেল? এখানে ডিটেলে দেওয়া রয়েছে। এই ডিটেল থেকে আপনারা যেটা বুঝবেন সেটা বা আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে প্রথমেই যেটি বলা হচ্ছে that the CPU takes a certain number of clock cycles to execute an instruction. ক্লক সাইকেল হচ্ছে একটি মিনিমাম যে পরিমাণ সময় আমরা মাস্টার ক্লক জেনারেটর থেকে যারা ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক ডিজাইন করেছেন তারা নিশ্চয়ই মনে আছে। এই ক্লক সাইকেল যে কয়টি ক্লক সাইকেল প্রয়োজন হয় একটি ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে, সেই ইনস্ট্রাকশন সেটিকেই বলে মেশিন সাইকেল। 8051 এ এই ক্লক সাইকেলের নাম দেওয়া হয়েছে মেশিন সাইকেল। এখানে আরো কিছু কথাবার্তা রয়েছে, যেমন এই মেশিন সাইকেলের লেন্থ কিসের উপর ডিপেন্ড করে? মেশিন সাইকেলের লেন্থ ডিপেন্ড করে ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সির উপর। এবং এই ফ্রিকোয়েন্সিটা 8051 এ 4 মেগাহার্টজ থেকে 30 মেগাহার্টজ পর্যন্ত হতে পারে। নরমালি 11.0592 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটরটা 8051 তৈরি করতে ব্যবহার করা হয়। আর আরো একটি কথা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে অরিজিনাল 8051। অরিজিনাল 8051 কি জিনিস একটু পরেই আমরা বুঝতে পারবো। অরিজিনাল 8051 আর ডুপ্লিকেট 8051 কি আবার। তো এখানে অরিজিনাল 8051 এ ওয়ান মেশিন সাইকেল কমপ্লিট করতে 12 অসিলেটর পিরিয়ডের প্রয়োজন পড়ে। আর যে কারণে 8051 এর মেশিন সাইকেল বের করার জন্য ওই ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিকে প্রথমে 12 দিয়ে ভাগ করা হয়, যে 12 এর ইনভার্স। 12 এর যেহেতু 12 অসিলেটর প্রয়োজন পড়ে, 12 অসিলেটর পিরিয়ডস, এবং এরপরে সেটির ইনভার্স নেওয়া হয়। এখন এরপরে যে কোয়েশ্চেনটি রয়েছে, crystal frequency the following shows the crystal frequency for three different 8051 based systems. Find the period of the machine cycle in each case which are 11.0592, 16 megahertz and 20 megahertz. এই কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারবো যে 8051 এর যখন সর্বপ্রথম তৈরি করা হয় সেটার ম্যাক্সিমামলি এই স্পিডের বা 11.0592 মেগাহার্টজের মেশিন সাইকেল নিয়ে স্পিড নিয়ে তৈরি করা হয়, এবং পরবর্তীতে এর আপডেটেড ভার্সন 16 মেগাহার্টজ এবং 20 মেগাহার্টজেরও 8051 ডিভাইস তৈরি করা হয়। এই 11.0592 মেগাহার্টজটাকে অরিজিনাল 8051 বলা হয়। এইগুলো 16 এবং 20 হচ্ছে আপডেটেড ভার্সন অফ 8051। এগুলো ডুপ্লিকেট না, জাস্ট আলাদা করে বোঝানোর জন্য বলা হয় যে সর্বপ্রথমে যেটা আসছিল সেটাকে অরিজিনাল বলা হয়। এখন আমরা যদি এখানে দেখি এই প্রথম সিস্টেম 11.0592 মেগাহার্টজের মেশিন সাইকেলটা কত, যদি প্রথম বলা হয়েছিল এর আগে যে ওই সিস্টেমের কে প্রথমে 12 দিয়ে ভাগ করতে হয়, 12 দিয়ে ভাগ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুর ইনভার্স যদি আমরা করি তখনই আমরা মেশিন সাইকেল ভ্যালু পেয়ে যাব। তাহলে সেই হিসেবে 11.0592 মেগাহার্টজের মেশিন সাইকেল হচ্ছে 1.085 মাইক্রোসেকেন্ড। একইভাবে 16 মেগাহার্টজের জন্য আসবে 0.75 মাইক্রোসেকেন্ড, আর 20 মেগাহার্টজের জন্য আসবে 0.60 মাইক্রোসেকেন্ড। এখন এটা নিয়ে একটি एग्जांपल দেখি। ফর an 8051 সিস্টেম অফ 11.0592 মেগাহার্টজ, ফাইন্ড দ্য টাইম ডিলে ফর দ্য ফলোইং সাবরুটিন। এখানে সাবরুটিন বলা হচ্ছে, এটার মানে হলো যে এখানে অ্যাকচুয়ালি কমপ্লিট প্রোগ্রামটা দেওয়া নেই, শুধুমাত্র ডিলে প্রোগ্রামটা, যেটা একটি পার্ট অফ দি পুরো প্রোগ্রামের একটি অংশ এখানে দেওয়া হয়েছে। এবং এই ডিলে এখানে বলা হচ্ছে ডিলে সাবরুটিনের কি পরিমাণ সময় লাগে সেটা বের করতে বলা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নপ, এনওপি মানে হলো নো অপারেশন।
যেটির মেশিন সাইকেল প্রয়োজন পড়ে একটা। একইভাবে বাকিগুলোর দেওয়া রয়েছে এখানে 250। এখানে যে নাম্বারটা দেয়া #250 দেয়া, এটার মানে হচ্ছে 250 হচ্ছে এখানে ডেসিমাল নাম্বার, নট হেক্সাডেসিমাল নাম্বার। তো এটা ক্যালকুলেশন করা হয়েছে কিভাবে, এখানে আমরা যদি খেয়াল করি এখানে কিভাবে কাজ করতেছে। প্রথমে এখানে বলা হচ্ছে যে ডিলে যে সাবরুটিন রয়েছে সেখানে R3 একটি রেজিস্টার যার ভ্যালু হচ্ছে 250 ডেসিমাল নাম্বার, এবং এখানে হিয়ার আসার পর আমরা দেখব এখানে চারটা নপ অপারেশন বা নপ রয়েছে, নপ ইনস্ট্রাকশন রয়েছে, যার প্রত্যেকটার জন্য 1 মেশিন সাইকেল প্রয়োজন পড়ে, এবং এরপরে DJNZ-R3 হিয়ার যার 2 মেশিন সাইকেল প্রয়োজন পড়ে। এখানে কি হচ্ছে, এই লাইনে যেটা হাইলাইট করা রয়েছে এখানে R3 এর ভ্যালু ডিক্রিমেন্ট করা হচ্ছে টোটাল 250 বার, এবং যতবার ডিক্রিমেন্ট করে, যতক্ষণ না ডিক্রিমেন্ট করে 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত সে ডিক্রিমেন্ট করে এই হিয়ার লোকেশন, অর্থাৎ এখান থেকে সে এই লোকেশনে চলে আসে, এবং এখান থেকে আবার এই কাজটা টোটাল মোট কত 250 বার করবে। তো এখানে এটা যখন R3 এর ভ্যালু 0 হয়ে যাবে তখন সে আর এই হিয়ার পজিশনে যাবে না, হিয়ার লোকেশনে না গিয়ে সে তার নিচের লাইন রেট মানে হচ্ছে রিটার্ন এখানে আসবে, যেটা কমপ্লিট করতে 2 মেশিন সাইকেল লাগে, এবং এই রিটার্ন আসার পর সে যে এই মেইন প্রোগ্রামে ব্যাক করবে। তো এখানে ক্যালকুলেশন তাহলে কিভাবে হবে, এখানে ক্যালকুলেশনটা হচ্ছে এভাবে, টাইম ডিলে ইনসাইড হিয়ার লুপ ইজ, এখানে খেয়াল করুন এই জায়গায় চারটা নো অপারেশন আছে, এবং এই হিয়ার এই এতটুকু অংশ কতবার হচ্ছে, এই এতটুকু অংশ 250 বার হচ্ছে। তাহলে এখানে কি হলো, এখানে 250 দিয়ে গুণ করা হলো, কারণ হচ্ছে R3 এর ভ্যালু 250 থেকে শুরু করে এক এক করে কমে 0 পর্যন্ত যাবে, এবং এখানে টোটাল মেশিন সাইকেল হচ্ছে এই কয়টা 4 যোগ 4 যোগ 2, এখানেও 4 যোগ 2 ইন্টু 250, এবং যেহেতু এটা বলা হচ্ছে 11.0592 মেগাহার্টজ, তো 11.0592 মেগাহার্টজ এর মেশিন সাইকেল হচ্ছে এত মাইক্রোসেকেন্ড, সে কারণে এখানে 1.085 মাইক্রোসেকেন্ড দ্বারা গুণ করা হয়েছে। গুণ করে আসলো কি, এই হিয়ার এই এতটুকু অংশের টাইম ডিলে হচ্ছে এই এতটুকু। এখন বাকি রইল এই যে এই লাইনটা, আর এই লাইনটা কমপ্লিট করতে কতক্ষণ লাগবে, এই লাইনটার জন্য লাগছে 1 আর এটার জন্য 2, তাহলে টোটাল হচ্ছে 3 এই যে এখানে 1625 যেটা আসছে 1627.5 মাইক্রোসেকেন্ড, এই 1627.5 মাইক্রোসেকেন্ডের সাথে সরি 3 ইন্টু 1.085 মাইক্রোসেকেন্ড, এই 11.085 0592 মেগাহার্টজের মেশিন সাইকেল 1.085 দ্বারা গুণ করে টোটালটা যোগ করা হয়েছে, তাহলে যোগ করে এই ভ্যালুটা আসছে। তাহলে এখানে আসলে কি, প্রথম স্টেপে করা হলো এতটুকুর জন্য টাইম ডিলে ক্যালকুলেট করে যা আসছে সেটার সাথে এই ভ্যালু আর এটার জন্য যে মেশিন সাইকেল প্রয়োজন পড়ে সেইটার যোগ করে টোটাল টাইম ডিলেটা বের করা হয়েছে এত এর জন্য, এই হাইলাইটেড ইসের জন্য 1630.755 মাইক্রোসেকেন্ড। এখন প্রশ্ন হতে পারে যে এমন হতে পারে এই 11.0592 হার্টজের পরিবর্তে পরীক্ষায় থাকলো 16 মেগাহার্টজ অথবা 20 মেগাহার্টজ, তাহলে হবে কি, তাহলে হবে যে এই মেশিন সাইকেল ভ্যালুটা কমে যাবে বা বেড়ে যাবে, কমে যাবে, কারণ 16 মেগাহার্টজের জন্য 0.75 মাইক্রোসেকেন্ড, 75 20 মেগাহার্টজের জন্য তার চেয়েও কম 0.60 মাইক্রোসেকেন্ড, অর্থাৎ সময় আরো কম লাগবে। আবার এমনও হতে পারে যে এই 250 পরিবর্তে এখানে 150 রয়েছে, হতে পারে এই নব 4টার পরিবর্তে 3টা রয়েছে, তখন এই ক্যালকুলেশন গুলা সেভাবেই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, find the size of the delay in the following program if the crystal frequency is 11.0592 megahertz, অর্থাৎ 11.0592 মেগাহার্টজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি
যে এটার জন্য মেশিন সাইকেল হবে 1.085 মাইক্রোসেকেন্ড, আর এটার প্রোগ্রামটা হচ্ছে এই পুরোটা। এর মধ্যে আমাদেরকে যেটা বলা হচ্ছে শুধুমাত্র ডিলে অংশের সাইজ বের করতে হবে, ফাইন্ড দ্য সাইজ অফ দি ডিলে। অর্থাৎ ডিলে কতটুকু আছে, ডিলে হচ্ছে জাস্ট এই এতটুকু, যে কারণে এই এতটুকুর মেশিন সাইকেল দেওয়া রয়েছে। অবশ্যই পরীক্ষায় কোয়েশ্চেনে মেশিন সাইকেল দেওয়া থাকবে, এখানে যেরকম মেশিন সাইকেল ভ্যালু দেওয়া রয়েছে সেভাবে অফকোর্স মেশিন সাইকেলের ভ্যালুগুলো দেওয়া থাকবে। আর যদি কোনো কারণে মিসিং হয়, কোনো কারণে মেশিন সাইকেল দেওয়া নেই, তাহলে আপনারা সবাই ধরে নেবেন মেশিন সাইকেল হচ্ছে 1। প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য ধরে নেবেন মেশিন সাইকেল হচ্ছে 1। এখন এই ডিলে প্রোগ্রামের জন্য আমরা যদি চিন্তা করি তাহলে দেখব এখানে মুভ r3 200, অর্থাৎ r3 এর ভ্যালু হচ্ছে 200। তারপর djnz r3 হিয়ার, ওই আগের মতোই আমরা করছি, এবং এখানে কি করলাম, এখানে r3 এর ভ্যালু 1 করে কমবে এবং হিয়ার লোকেশনে ব্যাক করবে। এবং হিয়ার লোকেশনটা কোথায়, হিয়ার লোকেশনটা এখানেই রয়েছে। এটা কমপ্লিট করতে সময় লাগে 2 মেশিন সাইকেল। তাহলে এখানে কি হবে, এই যে এই লাইনটা এখানে 200 বার হবে, এছাড়া আর কোনোটাই হবে না। তো 200 বারের জন্য কি হিসাব আসবে, 200 বার 200 ইন্টু 2, 200 ইন্টু 2 এটা আসলো। এইটার জন্য আমাদের লাগে 1 মেশিন সাইকেল এবং রিটার্নের জন্য লাগে আমাদের 2 মেশিন সাইকেল। তাহলে সেই কারণে আসলো 1 + 2। আর এই টোটালটার করতে প্রত্যেকটার জন্য প্রত্যেক মেশিন, এটা হচ্ছে নাম্বার অফ মেশিন সাইকেলস, এখানে টোটাল কয়টা মেশিন সাইকেল লাগে। এই লাইনে একটা মেশিন সাইকেল, এই লাইনে দুইটা মেশিন সাইকেল, এই লাইনে 200 ইন্টু 2 মেশিন সাইকেল। তাহলে টোটাল নাম্বার অফ মেশিন সাইকেল হচ্ছে এটা, এবং প্রত্যেকটা মেশিন সাইকেলের জন্য সময় লাগে এতটুকু। তাহলে টোটাল টাইম লাগতেছে বা টোটাল টাইম দিলে হচ্ছে এত। এর পরের কোশ্চেন হচ্ছে, আজকে আমরা আরেকটি চ্যাপ্টারে চলে আসছি এখন, সেটি হচ্ছে সি প্রোগ্রামিং কিভাবে করা হয় 8051 মাইক্রোকন্ট্রোলারে, অর্থাৎ সি দিয়ে কিভাবে প্রোগ্রামিং করা হয়। এবং সেটি শুরু করার আগে একটি কোয়েশ্চেন হচ্ছে, রাইট ডাউন দ্য বেনিফিটস অফ রাইটিং প্রোগ্রামস ইন সি ইনস্টেড অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম না লিখে সি দিয়ে লিখলে আমরা কি কি সুবিধা পাবো। তো সেই এখানে এই কয়েকটি সুবিধাগুলো দেওয়া রয়েছে, যেমন it is easier and less time consuming to write and C than assembly। তারপর হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটা মডিফাই করা খুব ইজি, আপডেট করা ইজি, এবং এটার অনেকগুলো রেডিমেড ফাংশন লাইব্রেরি রয়েছে যেটিকে আমরা জাস্ট কল করে আমরা ইউজ করতে পারবো। সি কোড পোর্টেবল, মানে অর্থাৎ হচ্ছে এটা অন্য মাইক্রো কন্ট্রোলারে অলমোস্ট কোনো চেঞ্জ না করে বা খুব অল্প চেঞ্জ করে আমরা অন্য মাইক্রো কন্ট্রোলারে ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক বেনিফিটস। এখন একটি ছোট্ট প্রোগ্রাম দেখব, যে ছোট্ট প্রোগ্রাম সি দিয়ে করা হয়েছে 8051 এ, যেটাতে বলা হচ্ছে 8051 সি প্রোগ্রাম লিখতে হবে যেখানে ভ্যালু সেন্ড করতে হবে 00 থেকে FF, কোথায় সেন্ড করতে হবে, পোর্ট P1। আমরা গত মিড টার্মে পোর্ট কি এবং 8051 এ কি কি পোর্ট রয়েছে সেটা পড়েছি, তারপরও আরেকবার একটু এই 11 নম্বর কোয়েশ্চেনের সলভটা দেখার আগে বা বোঝার আগে আমরা সংক্ষেপে একটু দেখে আসি আরেকটি কোয়েশ্চেন যেটি পরে রয়েছে, সেটি হলো discuss in brief about the Intel 8051 মাইক্রোকন্ট্রোলার। এখানে বলা হচ্ছে, আমরা এই কোয়েশ্চেনটা আগে দেখি আরেকবার, যে ইন্টেল মাইক্রোকন্ট্রোলার 8051 মাইক্রোকন্ট্রোলার তো 4টি পোর্ট রয়েছে, যেগুলোর নাম হচ্ছে P0 থেকে P1 P2 P3। প্রত্যেকেই হচ্ছে 8 বিটের, অর্থাৎ এরা একসাথে 8টা বিটস হ্যান্ডেল করতে পারে। অবশ্যই প্রত্যেকটা বিট বা প্রত্যেকটা পিন আবার ইন্ডিপেন্ডেন্টলিও আমরা ইউজ করতে পারি, এবং সেটা কিভাবে হিসাব দেখানো হচ্ছে, যে P0 এর ক্ষেত্রে 8টা পিন রয়েছে, যেগুলোকে যথাক্রমে P0.0 থেকে P0.7 পর্যন্ত এভাবে লেখা হয়। একইভাবে P1টাকে লেখা হয়, আমরা যদি ইন্ডিভিজুয়াল পিন হিসেবে ইউজ করতে চাই P1.0 থেকে P1.7
P2 এর জন্য P2.0 টু P2.7, P3 এর জন্য P3.0 টু P3.7, এইভাবে আমরা ইউজ করতে পারি। আর ইন্ডিভিজুয়ালি আমরা যদি ইউজ না করে পুরো পোর্ট যদি আমরা ইউজ করতে চাই, তখন আমরা জাস্ট এই পোর্টের নেমটা লিখবো, P0 বা P1 বা P2 বা P3। সেরকম ভাবে এখন আমরা যদি এখানে ব্যাক করি আমাদের 11 নম্বর কোয়েশ্চেনে, তখন এখানে বলা হচ্ছে P1 পোর্টে আমরা 00 থেকে FF ভ্যালু পাঠাবো। এখন 00 থেকে FF বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটা আমরা একটু যদি দেখি। 00 বলতে এখানে 00 হেক্সাডেসিমাল নাম্বার, যার যার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 00000000 বাইনারি। একইভাবে FFH যদি বলা হয়, তখন এটার ভ্যালু হচ্ছে 11111111, অর্থাৎ এই F এর ভ্যালু হচ্ছে 1111, আর সেকেন্ড F এর ভ্যালু হচ্ছে এই 1111 সেকেন্ডটা। আর এই জিরো মানে হচ্ছে এই চারটা জিরো, আর সেকেন্ড জিরো মানে হচ্ছে এই সেকেন্ড চারটা জিরো। এই ভ্যালু এটার মানে কি, এর মাঝখানে আরো অনেকগুলো ভ্যালু রয়েছে। 00 থেকে FF টোটাল কয়টা ভ্যালু আছে যদি আমরা দেখি, হিসাব করি, তাহলে FF মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা তো সরি, এখানে এই FFH এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 255, আর এটার ডেসিমাল নাম্বার হচ্ছে 0। তার মানে হলো এই 0 থেকে 255 পর্যন্ত, তার মানে টোটাল নাম্বার হচ্ছে 256টা নাম্বার। প্রথমে 0, তারপর 1, তারপর 2, এভাবে করে সর্বশেষ 255 পর্যন্ত ভ্যালু এখানে সেন্ড করতে বলা হচ্ছে কোথায়, P1 পোর্টে। তো এখন এটা লেখার স্টাইল কি, আপনারা যারা সি আগে পড়ে আসছেন তারা দেখবেন যে এটার স্টাইল হচ্ছে হ্যাশ ইনক্লুড নামে একটি হেডার ফাইল এখানে ইনক্লুড করতে হয় প্রথমে, এবং যে হেডার ফাইলের নাম হচ্ছে reg51.h, reg51.h, এবং একইভাবে ভয়েড মেইন ভয়েড এখানে এই ফরম্যাটে লিখতে হয়, এবং আনসাইন্ড ক্যারেক্টার জেড, তারপর সেমিকোলন। এখানে আনসাইন্ড মানে কি, ক্যারেক্টার মানে কি, এগুলো সম্পর্কে একটি ছোট্ট কোয়েশ্চেন রয়েছে, সেটি আমরা একটু পরেই দেখব। এবং এখানে বলা হচ্ছে 00 থেকে FF, অর্থাৎ একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালু পর্যন্ত, যে কারণে এখানে বলা হচ্ছে z equal to 0 ফর লুপের ভিতরে, সেমিকোলন z less or equal than 255। এই যে এখানে দেখতে পারলাম FF মানে হচ্ছে 255, এবং z প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়বে আফটার প্রত্যেকটা লুপের পরে। এবং এই ভ্যালুটা, এই z এর ভ্যালুটা কোথায় দেওয়া হচ্ছে, P1 equal to z, অর্থাৎ z এর যে ভ্যালুটা আছে একবার 0, তারপর 1, তারপর 2, এইভাবে করে 255 পর্যন্ত, সেটি P1 পোর্টে পাঠানো হবে। এটি হচ্ছে খুবই ছোট্ট একটি প্রোগ্রাম। হয়তো পরীক্ষায় আপনাদের এখানে থাকতে পারে 00 থেকে FF এর পরিবর্তে অন্য দুটো ভ্যালু দেওয়া আছে, সেই দুইটা ভ্যালুর জন্য আপনাদের z এর মান কত হবে সেটা আপনাদেরকে হিসাব করে বসাতে হবে। P1 এর পরিবর্তে P2 P3 থাকতে পারে, এভাবে এরকম কোয়েশ্চেন থাকতে পারে। আচ্ছা, 12 নম্বর কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা আরেকটি কোয়েশ্চেন সেটি দেখব, সেটি হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেনটি আগে দেখব, তারপর আমরা 12 নম্বর কোয়েশ্চেনে আসব। এখানে বলা হচ্ছে রাইট ডাউন অ্যাবাউট দ্য সি ডাটা টাইপস অফ ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার। 8051 মাইক্রোকন্ট্রোলারে যে সি ডাটা টাইপগুলো রয়েছে সেটি সম্পর্কে সংক্ষেপে কিছু লিখতে বলা হয়েছে। তো আমরা এখানে দেখছি যে ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলারে 4 ধরনের সি ডাটা টাইপ রয়েছে, এবং এগুলো সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করা হচ্ছে। যেমন প্রথমটি হচ্ছে আনসাইন্ড ক্যারেক্টার, যার ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 বা 00 থেকে FFH পর্যন্ত। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি আমাদের ভ্যালু থাকে,
কোনো ভ্যারিয়েবলের ভ্যালু আসবে বলে যদি আমাদের মনে হয়, তখন আমাদেরকে আনসাইন্ড ক্যারেক্টার এটি ইউজ করতে হবে। এরপর সেকেন্ডটি হচ্ছে সাইন্ড ক্যারেক্টার। এটিও একই রকম ক্যারেক্টার, কিন্তু এটির রেঞ্জ হচ্ছে -128 থেকে +127, অর্থাৎ এটি হচ্ছে অর্ধেক, মানে 256 অর্ধেক 128, দুই দিকে জিরোর দুই সাইডে বিভক্ত এমন ভাবে, এবং এখানে ভ্যালুটা হচ্ছে -128 থেকে +127। অফকোর্স অবশ্যই এখানে এখানেও টোটাল 256টা রয়েছে। এখানে যেরকম 256টা ভ্যালু, এই এত থেকে এতর মধ্যেও টোটাল 256টা রয়েছে। পার্থক্য হচ্ছে কি, এখানে 0 থেকে 255, কিন্তু এখানে -128 থেকে +127। অর্থাৎ যদি কোনো ভ্যারিয়েবলের ভ্যালু মনে হয় যে -128 থেকে +127 এর মধ্যে থাকবে, তখন আমাদেরকে সাইন্ড ক্যারেক্টার এই ডেটা টাইপটা ইউজ করতে হবে। আনসাইন্ড ইন্টিজার হচ্ছে থার্ড ডেটা টাইপ, যার ভ্যালু হচ্ছে 0 থেকে 65535, অথবা হেক্সাডেসিমালে 0000 থেকে FFFF হেক্সাডেসিমাল পর্যন্ত। এবং লাস্ট হচ্ছে সাইন্ড ইন্টিজার, এটিও টোটাল 65536টি ভ্যালু রয়েছে এখানে। সাইন ইন্টিজারেও টোটাল 65536টি রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে আনসাইন ইন্টিজারে 0 থেকে 65535, কিন্তু সাইন ইন্টিজারে -32768 থেকে +32767 এই রেঞ্জ পর্যন্ত ভ্যালুগুলো রাখা হয়। এখানে একটি সংক্ষিপ্ত কথা রয়েছে, যেমন আনসাইন্ড এবং সাইন্ড এদেরকে আলাদাভাবে মডিফায়ারও বলা হয়ে থাকে। এই মডিফায়ারগুলো যদি কোনো কারণে আপনি লিখতে যদি ভুলে যান, তাহলে নর্মালি এই 8051 মাইক্রোকন্ট্রোলার মনে করবে যে এটা আপনি সাইন্ড ক্যারেক্টার অথবা সাইন্ড ইন্টিজার বুঝিয়েছেন। যদি আপনি আনসাইন্ড বা সাইন্ড কোনোটাই না লেখেন, তাহলে ডিফল্ট মডিফায়ার হচ্ছে সাইন্ড ইন্টিজার বা সাইন্ড ক্যারেক্টার। এখন আমরা আমাদের 12 নম্বর প্রশ্নে ফেরত আসি। 12 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে রাইট অ্যান 8051C প্রোগ্রাম টু টগল অল দ্য বিটস অফ P1 কন্টিনিউয়াসলি। এটার মিনিং কি? প্রথম মিনিং হচ্ছে, এখানে বলা হচ্ছে টগল করতে বলা হচ্ছে অল দ্য বিটস অফ P1 কে কন্টিনিউয়াসলি, অর্থাৎ সব সময় এটা করতেই থাকবে। হোয়াট ইজ টগল? টগল হচ্ছে এমন একটা ভ্যালু বা এমন একটা সিস্টেম যেখানে যদি কোনো কিছুর ভ্যালু 1 থাকে, তাহলে কিছু সময় পর সেই ভ্যালু যদি ওটাকে টগল করা হয়, তখন সেই ভ্যালুটা হয়ে যাবে 0। আবার যদি ওটাকে যদি কোনো কিছুর ভ্যালু 0 থাকে, তখন যদি ওটাকে টগল করা হয়, তখন সেটা হয়ে যাবে 1। তো এই যে টগল মানে অ্যাকচুয়ালি কি বোঝালো, যে ভ্যালু থাকবে, যদি কোনো ভ্যারিয়েবলকে টগল করা হয়, যেমন P1 কে টগল করা হয়, তখন তার ভ্যালু চেঞ্জ হয়ে তার বিপরীত ভ্যালুটা হবে। 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, অর্থাৎ কাইন্ড অফ নট গেটের মতো বা নট লজিকের মতো, যেটি আপনারা পড়েছিলেন সিপিএল ইনস্ট্রাকশন। মিড টার্মে আপনারা সিপিএল ইনস্ট্রাকশন নামে পড়েছেন। এখন এই প্রোগ্রামটা কিভাবে লেখা যায়? এখানে বলা হচ্ছে টগল P1 ফরএভার। সংক্ষেপে এইখানে ডাবল স্ল্যাশ দেওয়া হচ্ছে, এটার মানে হচ্ছে কমেন্ট করা। এই প্রোগ্রাম 8051 মাইক্রোকন্ট্রোলার এটিকে কখনো অ্যাক্সেস বা কোনো কিছুই করবে না, এটা যেরকম আছে সেরকমই রেখে দিবে। এটা জাস্ট হচ্ছে আমাদের নিজেদের বোঝার জন্য, প্রোগ্রামারদের নিজেদের বোঝার জন্য। একইভাবে হ্যাশ ইনক্লুড reg51.h, এখানে খেয়াল করবেন আগের প্রোগ্রামেও এই জায়গায় একটু স্পেস ছিল, এখানেও স্পেস রয়েছে। এই স্পেস দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই ফরম্যাটে লিখতে হবে। শুধু এন্টার দেওয়া যাবে না, পরের লাইনে লেখা যাবে না, একই লাইনে লিখতে হবে। এমনকি এখানে যদি 10টা স্পেসও দেওয়া হয় কোনো সমস্যা নেই, কিন্তু এন্টার দেওয়া যাবে না। আচ্ছা, এখন আসতেছি এখানে যেটা বলা হয় রিপিট ফরএভারের একটি স্টাইল হচ্ছে এইভাবে লিখতে হয়। যে আমরা এর আগের যে প্রোগ্রাম দেখলাম, এখানে একটি
এইরকম একটা ফরম্যাটে লেখা হয়েছিল, যার প্রথম অংশটাকে বলে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড অংশটাকে বলে টেস্টিং কন্ডিশন, আর লাস্ট অংশটাকে বলে ইনক্রিমেন্ট। তো এখন আমরা যেহেতু চাচ্ছি সব সময় এটা হতে থাকবে, কখনোই থামবে না, তো সেটার জন্য আমাদের ইনিশিয়াল ভ্যালু কিছু নেই, এন্ডিং ভ্যালুও কিছু নেই, বা টেস্ট ভ্যালু কিছু নেই, এবং ইনক্রিমেন্টও কোনো কিছু নেই। সেই কারণে এখানে এটি করা হয়েছে যে ফর দিয়ে একটি জাস্ট ডাবল সেমিকোলন দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে এই দুইটি সেমিকোলন যেটি রয়েছে এখানে, জাস্ট এই দুইটি সেমিকোলন দেওয়ার মানেই হলো যে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সার্কিট অফ করা হয়। কোনো কারণে সার্কিট অফ না হওয়া পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে। এখন কি হবে এটার ভিতরে, এটা এখানে দেখেন দেওয়া আছে। যেমন মনে করে নিলাম প্রথমে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে P1 এর 0x55। 0x55 মানে কি, যদি আমরা এখানে ধরি তাহলে 0x55 মানে হচ্ছে 0x55 মানে হচ্ছে 0101 0101, এবং এটার ভ্যালু আমাদের আপাতত ডেসিমালের প্রয়োজন নেই। 55 হেক্সাডেসিমালের ভ্যালু হচ্ছে 0101 0101, এবং একইভাবে এটার উল্টো ভ্যালুটা যদি করা হয়, যদি উল্টো ভ্যালু বের করা হয় এ, তখন এটা হয়ে যাবে 1010 1010। এই জিরোটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, এই 1টা চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে, একইভাবে প্রত্যেকটা যথাক্রমে যদি করা হয় যে এই ভ্যালুটা হয়ে যাবে। তো টগল যেটাকে বলে, 0টা 1, 1টা 0, 0টা 1, এরকম ভাবে হয়ে যাবে, এবং এই কারণে এখানে এ ভ্যালু এরকম আসছে। তো এই যে প্রথমে ভ্যালু এটা টগল করে ভ্যালু হলো এটা, আবার এটা যখন যাবে আবার টগল করে হলো এটা, আবার টগল করে হলো এটা, মানে কন্টিনিউয়াসলি এটা টগল হচ্ছে। তো এইখানে একটি এখানে একটি বিষয় করা হয়েছে যে এখানে যে বিষয়টি করা হয়েছে যে আমি এখানে ধরে নিয়েছি P1 এর ভ্যালু ইকুয়াল টু 55, অথবা বই এখানে ধরে নিয়েছে 55। এমন কোনো জরুরি না যে এটা 55ই হতে হবে, এটা যে কোনো ভ্যালু হতে পারবে 00 থেকে FF এর মধ্যে, অথবা 0 থেকে 255 এর মধ্যে। তো আপনারা, এটা আপনাদেরকে হোমওয়ার্ক, যে যদি এখানে 55 এর পরিবর্তে 29 দেওয়া হয়, 29, তাহলে এইখানে ভ্যালু কি হবে সেটা আপনারা বের করবেন এই লজিক দিয়ে। যদি এখানে 29 থাকে, তখন 29 এর জন্য প্রথমে বাইনারি কত সেটা বের করবেন, বাইনারি করে প্রত্যেকটা ইনভার্স করে যে ভ্যালু আসবে সেটা বের করবেন, সেটাকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে যেটা হয় সেটা আপনারা লিখবেন কমেন্টে আপনারা লিখবেন যে যদি এখানে P1 এর ভ্যালু 0x29 হয়, তাহলে এইখানে P1 এর ভ্যালু 0x কত হবে। এবং আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন, সেটি হচ্ছে 14 নম্বর কোয়েশ্চেন। রাইট অ্যান 8051C program to toggle bit D0 of the port P1। অর্থাৎ D0 of the port P1 মানে হচ্ছে D0 of the port P1 মানে হলো এই P1 এর P1.0 কে 50,000 টাইম টগল করতে হবে। প্রথমে আমরা একটা বুঝবো যে এটা কি জিনিস। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আপনারা এখানে দেখেন এরকম একটি সিস্টেম আসবে, যেখানে কিছু ছবি যদি আমরা আঁকি তখন এরকম মোটামুটি আসবে।
এরকম অবস্থা আসবে। এটি হচ্ছে P1 পোর্ট, P1 পোর্টের যথাক্রমে D0, D1, D2, D3, D4, D7 এবং এখানে যে কোয়েশ্চেনটি করা হচ্ছে D0 অফ পোর্ট P1, এটার মানে হলো এই যে এই অংশটিকে আমরা বারবার টগল করব এবং এটিকে অ্যাক্সেস করার উপায় হচ্ছে P1.0। এটি ক্যাপিটাল স্মল সমস্যা নেই, P1.0 দিয়ে আমাদেরকে এটি অ্যাক্সেস করতে হবে। এটা হচ্ছে P1.0, এটি হচ্ছে P1.1, এটা হচ্ছে P1.2, P1.3, এভাবে করে P1.7। তো এখানে এই ভ্যালুটা যদি আমরা এখন কি করব, এই ভ্যালুটাকে 50,000 টাইমস টগল করতে হবে। 50,000 মানে হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি না, এটা একটা নির্দিষ্ট সময় আছে, 0 থেকে 50,000 বার। তাহলে এখন এটা খেয়াল করি, এটার জন্য কি করা হয়েছে, প্রথমে এখানে ইনক্লুড দেন s বিট my bit equal to p1, এটাকে ডিনোট করা হয়েছে এভাবে, p1.0 এর পরিবর্তে লেখা হয়েছে p1 ক্যারেট 0, এখানে এই চিহ্নটা দেওয়া হচ্ছে। এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে মাই বিট নামক একটা ভ্যারিয়েবল সেট করা হয়েছে, যেটা এস বিট মানে হচ্ছে সেট বিট, যেখানে 1 বিট ভ্যালু থাকবে এবং এই 1 বিট ভ্যালুটা কোথা থেকে আসবে, p1.0, এই p1.0 ভ্যালু থেকে আসবে, অথবা p1 ডট ভ্যালুকে সেট করবে, 0 কে সেট করবে। এখানে এখন এরপর কি হবে দেখি, আগের মতো এখানে এখন দেখবো আমরা আনসাইন ইন্টিজার z দেয়া হয়েছে। এর আগে কিন্তু এরকম কোনো ধরনের, আমরা যদি দেখি এখানে কোনো আনসাইন বা সাইন কোনো ইন্টিজার এরকম দেওয়া হয়নি, কিন্তু এখানে দেওয়া হয়েছে আনসাইন ইন্টিজার z। কেন দেওয়া হয়েছে, এর কারণ যদি আপনারা দেখেন, আনসাইন ইন্টিজার z এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 65,535 এবং আমাদেরকে বলা হচ্ছে 50,000 বার। এই 50,000 তো এই রেঞ্জের মধ্যেই পড়ে, 0 থেকে 50,000, যে কারণে এখানে আনসাইন ইন্টিজার z ডিফাইন করা হয়েছে। এরপর ফর z ইকুয়াল টু 0 থেকে z এর ভ্যালু 50,000 পর্যন্ত z প্লাস প্লাস করে প্রথমে মাই বিটের ভ্যালু 0 করা হলো, তারপর মাই বিটের ভ্যালু 1 করা হচ্ছে, অর্থাৎ টগল করা হচ্ছে, একবার প্রথমে 0, তারপর 1, আবার 0, আবার 1, আবার 0, আবার 1, এভাবে টোটাল 50 বার এরকম রিপিট করবে। তো আজকে আমাদের এতটুকুই, আমরা 15 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত পড়লাম। সবাই ভালো থাকবেন এবং আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্টে লিখবেন এবং লিখে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন, প্রয়োজনে আরো ডিসকাস করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।